একজন জিজ্ঞেস করলেন যে আপনি তো দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা বলছেন, তো একটা ঠেলাওয়ালাও দুর্নীতি করে আর একটা ডাক্তারও দুর্নীতি করে, তো কোনটা আগে আমরা ধরব? তখন জেপি বলেছিলেন যে একটা ঠেলা চালায় যে বা রিক্সা চালায় তার দুর্নীতির ইম্প্যাক্ট খুবই কম, তেমন নেই, সে বাঁচার জন্য দুর্নীতি করে। আর একটা ডাক্তার সে যে দুর্নীতি করে সে মারার জন্য করে। যে মেডিকেলে ভর্তি হতে গেলে প্রশ্ন ফাঁস করার জন্য এবং উত্তর লিখে দেওয়ার জন্য প্রায় 60-70 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকা, এটা প্রমাণ পেয়েছে যারা তদন্ত করছেন। আমার এক নিকট আত্মীয় ওনার একটা প্যাথোলজিক্যাল টেস্ট করার জন্য একটা ল্যাবরেটরিতে গেলেন, তো জিজ্ঞেস করলেন যে কত চার্জ পড়বে। সেই কাউন্টারের ছেলেটি বলল যে যদি প্রবীর পালের প্রেসক্রিপশন হয় তাহলে একটা টাকা, সেই ধরুন 500 টাকা, আর যদি অন্য ডাক্তারের প্রেসক্রিপশন হয় তাহলে 700 টাকা। এটা আমি দেখেছি যে IAS IPS ভীষণ কোয়ালিটিভ হয়, তারা শুধু পড়াশোনায় ভালো নয়, তারা বলিয়ে কয়ে এবং চৌখুশ। সেখানে একটা গ্রাম থেকে প্রায় 20-25 জন IAS IPS হয়েছে। কীভাবে হতে পারে? এটা কি ভগবান একটা নালন্দা বিশ্ববিদ্যালয় সেই রাজ্যের সেই গ্রামেতে তৈরি করেছিলেন? তার মানে ওই 1 কোটি 1.5 কোটি টাকার ব্যাপারটা সেখানে তখন থেকে আছে। এবং আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আরও সব কিসে সব কিছু দুর্নীতি হয়েছে, এডুকেশন স্ক্যাম আমরা বলি, তো এটা কিন্তু সর্বস্তরে আছে। এবং পাবলিক সার্ভিস কমিশনের যে নেই সে কথা হলফ করে বলা যায় না। সুতরাং আমাদের পুরো ব্যবস্থাটা সম্পর্কে নতুন করে ভাবতে হবে, চিন্তাভাবনা করতে হবে। শুভায়ু ভব। মনে পড়ছে 1974 সালের কথা, ঠিক 50 বছর আগে। জয়প্রকাশ নারায়ণের সর্বাত্মক আন্দোলনের তখন সাথী ছিলাম আমি। আমার কাকা আমাকে ওই আঙ্গিনায় নিয়ে গিয়েছিলেন, সুরেশ্বর দত্ত। কাকার হাত ধরে শর্ট স্ট্রিটটা হচ্ছে ঠিক ক্যাবাক স্ট্রিটের ওপরেই, সেইখানে জয়প্রকাশ নারায়ণ জি কলকাতায় এলে ওনার এক আত্মীয়র বাড়িতে উঠতেন, সেখানে গেলাম দেখা করতে, আমি, আমার কাকা এবং আরও কয়েকজন কর্তা ব্যক্তি। আমি সর্বকনিষ্ঠ এবং সবচাইতে নতুন সেখানে। অনেকে অনেক কিছু প্রশ্ন জয়প্রকাশ জিকে, জেপি আমরা বলতাম, জেপি তাকে করতে লাগলেন। একজন জিজ্ঞেস করলেন যে আপনি তো দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা বলছেন, তো একটা ঠেলাওয়ালাও দুর্নীতি করে আর একটা ডাক্তারও দুর্নীতি করে, তো কোনটা আগে আমরা ধরব? তখন জেপি বলেছিলেন যে একটা ঠেলা চালায় যে বা রিক্সা চালায় তার দুর্নীতির ইম্প্যাক্ট খুবই কম, তেমন নেই, সে বাঁচার জন্য দুর্নীতি করে। আর একটা ডাক্তার সে যে দুর্নীতি করে সে মারার জন্য করে। তখন অনুধাবন করেছিলাম 50 বছর আগে, বুঝতে পেরেছিলাম, নিজের অজ্ঞতাটা কতটা বুঝতে পারলাম, এবং জেপির সেই বোঝানোটাকে আমি একটা পাথেয় হিসাবে নিলাম। সম্প্রতি মেডিকেলে ভর্তিতে মানে ডাক্তারি পরীক্ষার দুর্নীতির বিষয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য এসেছে, এবং আমি খুব খুশি যে বিহারের সেই 1974 আন্দোলন ছাত্ররা শুরু করেছিল এবং বিহার থেকেই এই চাঞ্চল্যকর তথ্যগুলো বিহার পুলিশ বার করেছে। সেটা কি? যে মেডিকেলে ভর্তি হতে গেলে প্রশ্ন ফাঁস করার জন্য এবং উত্তর লিখে দেওয়ার জন্য প্রায় 60-70 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকা, এটা প্রমাণ পেয়েছে যারা তদন্ত করছেন, সেটা দেয়া হয়েছে। তাহলে দেখুন, 1 কোটি টাকা খরচা করে ডাক্তারিতে ভর্তি হলো, এবং ডাক্তারি পড়ার খরচাটা আমি জানি, আমার জ্যাঠতুতো দাদা তিনি মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পড়েছিল, সে আরও অনেক আগে, তখন আমি ক্লাস 7-8-এ পড়ি। কত খরচা হয় তখন আমরা জানতাম, তবু মেডিকেল কলেজ মানে সরকারি কলেজ, সেখানে খরচা অত বেশি নয়, কিন্তু খরচা তো হয়, জনগণ দেয়। একটা ডাক্তার তৈরি করতে অন্তত মিনিমাম খুব কম করে হলেও 30-35 লাখ টাকা খরচা হয় এখনকার বাজারে, আর বেসরকারি কলেজে পড়তে গেলে 50-60 লাখ টাকা খরচা হয়। তাহলে প্রায় 1.5 কোটি 2 কোটি টাকা খরচা করে একটা আমরা জল্লাদ তৈরি করছি, আমাদের সমাজ তৈরি করছে। তারা কিছুই জানে না, কিছুই বোঝে না, এবং তারা সত্যি সত্যি সমাজের কাছে জল্লাদ। এই জল্লাদের ব্যাপারটা আরেকটু পরে আসবো। আমার কিন্তু মনে হয় আমি কয়েকজন হাতুড়ে ডাক্তারকে দেখেছি পশ্চিমবঙ্গের কয়েকটা গ্রামে, তারা কিন্তু ভালো চিকিৎসা করেন,
তাদের ডিগ্রি নেই। এবং আমি ব্যক্তিগতভাবে আমার একজন চিকিৎসক বলবো না, তিনি ডাক্তারি পাশ করা নয়, তিনি কিন্তু আমি দেখেছি যে স্পেশালিস্ট ডাক্তার, এমবিবিএস শুধু নয়, স্পেশালিস্ট এমডি, তাদের থেকেও ভালো ডায়াগনোসিস অন্তত আমার ক্ষেত্রে এবং আমার পরিবারের কয়েকজনের ক্ষেত্রে, আমার ভাইপোর ক্ষেত্রেও তিনি করেছিলেন। সুতরাং ডিগ্রিটাই আসল কথা নয়, সব কথা নয়, কিন্তু তার জানার ব্যাপারটা। সুতরাং সেই দিক থেকে এই জল্লাদের থেকে হাতুড়েরাও ভালো, এটাই আমি বলতে চাইছি। আর তাছাড়াও ডক্টরস করাপশন, এটা একটা সাবজেক্ট হওয়া উচিত। এই যে এত টাকা, 2 কোটি টাকা খরচা করে তারা যে ডাক্তার হলেন, তার পরিবার এবং তার নিজের কাছে একটা চাপ থাকে, সেটা কি, টাকাটা তুলতে হবে। ফিস তো ছেড়ে দিন, ফিস ছেড়ে দিন, তারা কি করে অহেতুক সব প্যাথোলজিক্যাল টেস্টের জন্য পেশেন্টদের বলে, যেটা দরকার নেই তাও বলে। আর সেই প্যাথোলজিক্যাল টেস্টে আমার একটা অভিজ্ঞতা, আমার এক নিকট আত্মীয়, সে তাকে একটা প্যাথোলজিক্যাল টেস্টের প্রেসক্রিপশন দিয়েছিলেন ডক্টর প্রবীর পাল। তার মাধ্যমে একটা অভিজ্ঞতা আমার হয়েছিল। আমার এক নিকট আত্মীয় ওনার একটা প্যাথোলজিক্যাল টেস্ট করার জন্য একটা ল্যাবরেটরিতে গেলেন। তো জিজ্ঞেস করলেন যে কত চার্জ পড়বে। সেই কাউন্টারের ছেলেটি বলল যে যদি প্রবীর পালের প্রেসক্রিপশন হয় তাহলে একটা টাকা, সেই ধরুন 500 টাকা, আর যদি অন্য ডাক্তারের প্রেসক্রিপশন হয় তাহলে 700 টাকা। এটাও আমি মানে মন থেকে বললাম। তো আমার আত্মীয় জিজ্ঞেস করেন কেন এত, মানে প্রবীর পালে কম কেন? তো বললো যে না, আমরা ডক্টর প্রবীর পালকে একটা কনসেশন দিই। আসলে তা নয়, ডক্টর প্রবীর পাল তিনি কমিশন নেন না, অন্য ডাক্তাররা কমিশন নেন। তাই করাপশন তো করতেই হবে, তাকে 2 কোটি টাকা খরচা করে সে তো ডাক্তার মানে জল্লাদ তৈরি হয়েছে। সুতরাং প্যাথোলজিক্যাল টেস্টের মাধ্যমে ডাক্তাররা বিরাট টাকা রোজগার করেন। এবং আরও কিছু জিনিস হয় যেটা সাধারণ মানুষ তাদের চোখের সামনে হয় না বলে তারা জানেন না। সেটা হচ্ছে ডাক্তাররা, একইজন ডাক্তার দেখি বছরে 3বার 4বার করে বিদেশ ভ্রমণ করেন। আমি তো 5-7 বছরে একবার বিদেশ ভ্রমণ করতে পারি, আমার ছেলের কাছে যেতে পারি না। কত খরচা! তো এই খরচাটা কারা দেয় জানেন? দেয় ওষুধ কোম্পানিগুলো। সেই ওষুধ কোম্পানির বাজে ওষুধ তারা প্রেসক্রাইব করেন। শুধু যে মারেন ডাক্তাররা তা নয়, আমার শরীরে বা আমাদের শরীরে অন্য ব্যাধির অনুপ্রবেশ ঘটান এই সমস্ত আপনার যারা ওষুধ প্রস্তুতকারক, তাদের স্পন্সরশিপে তারা বাইরে যান। প্রশ্নটা হচ্ছে যে এত টাকা যারা দেন তারা কীরকম লোক? মানে 1 কোটি টাকা খরচা করে ঘুষ দিয়ে, আর বাকিটা তো খরচা। তো আমার নিজের একটা অভিজ্ঞতা, আরও একটা অভিজ্ঞতার কথা বলি। 2004 সালে, মানে আজ থেকে ঠিক 20 বছর আগে, আমার ছেলেকে বিদেশে পড়তে পাঠালাম। 6-7 লাখ টাকার দরকার ছিল না টাকা। বন্ধুবর বিনোদ বাবুই বলে একজন, তিনি হাত বাড়িয়ে দিলেন, টাকা পেলাম, তাও অর্ধেক টাকা জোগাড় হলো। সেই অর্ধেক টাকা দিয়েই তাকে পাঠানো হলো। পরে আমার ছেলে ওখানে চাকরি করে কাজ করে সেই টাকাও পাঠাতে হয়নি। তো এটা আমি জানি যে কারা দিতে পারেন এবং সেই টাকার উৎসটা কি। কালো টাকা আমরা বলি, তো কালো টাকার উৎস কিন্তু ওইখানে, এবং কালো টাকার মানুষ রোজগার করে এইসব কারণেই। সুতরাং যারা এইভাবে ভর্তি হচ্ছেন বা যারা এই র্যাকেটের মধ্যে আছেন, শুধু তারাই নন, যারা দিয়ে ভর্তি হয়েছেন তাদেরকেও আমাদের এই নেটওয়ার্কের মধ্যে আনতে হবে। নেটওয়ার্ক মানে একটা সাজার মধ্যে আনতে হবে। তো আমি বিগত 40 বছর ধরে অন্তত 100 জন IAS IPS, অনেকে পরে চিফ সেক্রেটারি হয়েছেন, তাদের সাথে ইন্টারাকশনস, মানে তাদের সাথে কাজ করার বলবো না, ঠিক সাক্ষাৎ করা এবং তাদের সাথে দীর্ঘক্ষণ সময় ব্যয় করার সুযোগ আমার হয়েছে। আমি দেখেছি যে IAS IPS ভীষণ কোয়ালিটেটিভ হয়। তারা শুধু পড়াশোনায় ভালো নয়, তারা বলিয়ে কয়ে এবং চৌখুস। আমি দীপক রুদ্র ছিলেন হাওড়ার ডিএম, তার কাছে গেলাম এবং তার কাছে যেতাম। তিনি বলতেন, তো মশাই আপনার একটা IAS IPSদের সম্পর্কে অহেতুক দুর্বলতা। আমি বললাম না, দুর্বলতা নয়, আমার মনে হয় তা সবাই কিন্তু তা নয়। তো দীপক রুদ্র আমাকে তখন সেটা শিখিয়েছিলেন বা বলেছিলেন যে সবাই তাই না। পরে দেখলাম যে হ্যাঁ, ওই 100 জনের মধ্যে আনুমানিক 100 জন, বেশি হতে পারে কমও হতে পারে, কিছু আছে যে 10-15 জন তারা কিন্তু ঠিক IAS IPSদের যেমন বলিয়ে কইয়ে বা জানা বা চট করে বুঝতে পারার যে ব্যাপারটা তাদের মধ্যে নেই। তখন ভাবতাম যে তারা বোধহয় কোটাতে এসছেন, জানতাম না, বুঝতাম না। কিন্তু এখন বুঝতে পারি যে তারা ওইভাবে হয়তো ভর্তি হয়েছে। এবং আমি এটা বলি, IASদের ঘটনা, সেই প্রভিন্সের নাম বলবো না, তাহলে আবার রাজনীতি এসে যাবে, কারা ক্ষমতায় আছে তাহলে সেইখানে তো হয় এইসব বলবে। সেই প্রভিন্সের, সেই প্রদেশের নামটা বলবো না। সেখানে একটা গ্রাম থেকে
প্রায় 20-25 জন IAS IPS হয়েছে। কিভাবে হতে পারে? এটা কি ভগবান একটা নালন্দা বিশ্ববিদ্যালয় সেই রাজ্যের সেই গ্রামেতে তৈরি করেছিলেন? তার মানে ওই 1 কোটি 1.5 কোটি টাকার ব্যাপারটা সেখানে তখন থেকে আছে। এবং আমার মনে হয় এই যে এখানে যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আরো সব কিসে সব কিছু দুর্নীতি হয়েছে, এডুকেশন স্ক্যাম আমরা বলি, তো এটা কিন্তু সর্বস্তরে আছে। এবং পাবলিক সার্ভিস কমিশনের যে নেই সে কথা হলফ করে বলা যায় না। সুতরাং আমাদের পুরো ব্যবস্থাটা সম্পর্কে নতুন করে ভাবতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। এবং যারা এই ঘুষ দিয়ে অন্যায়ভাবে মেডিকেলে ভর্তি হয়েছেন তাদের অভিভাবকদের, সেই যারা ভর্তি হয়েছেন তাদেরকে দোষারোপ করবো না, কেন তাদের মা বাবারা বা তাদের পরিবারের লোকেরাই তাদেরকে টাকার সংস্থান দিয়ে তারা ভর্তি হয়েছেন, তাদেরকেও এই সাজার আওতায় আনতে হবে, তাদের যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে। এবং আপনারা জানেন নির্ভয়া কাণ্ডের জন্য নির্ভয়া কাণ্ডের পর রেপিস্ট বা মাইনর রেপিস্টদের মৃত্যুদণ্ডের বিধানটা এসছে। সুতরাং এইখানে এই যারা ঘুষ দিয়ে ভর্তি হবেন বা ঘুষের এই নেটওয়ার্কের যারা কিংপিন তাদের মৃত্যুদণ্ড দেওয়া উচিত, না হলে পরে কিন্তু ওরা আমাদের উপর মৃত্যুদণ্ড চাপিয়ে দেবে এবং মানুষ অহেতুক ভুগবে, মরবে এবং আমরা কষ্টের মধ্যে পড়ব। সুতরাং এই কষ্ট দূর করা দরকার বলে আমরা মনে করি। সবাই ভালো থাকুন, ভালো রাখুন। নমস্কার।